বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চৌধুরী, আপনাকে স্বাগত তৃতীয় মাত্রায়। বিগত সরকারের সময়ে আমরা সরকারের যে ভাষ্য শুনেছি সেটা হচ্ছে যে বিএনপি জামাত দেশকে ধ্বংস করে দিয়েছে এবং তাদেরকে নিশ্চিহ্ন করবার চেষ্টা করেছে। নানা অভিযোগ, দুর্নীতি, লুটপাট, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া। বাট বিপরীত দিক থেকে আমরা এটাও জানি এবং আপনারাও বলেন, সাধারণভাবে আমরা সবাই জানি যে বিএনপি আসলে গত 15, 16, 17 বছরে অনেক নিপীড়ন নির্যাতন হয়েছে, অনেকে জেল খেটেছেন, অনেকে গুমের শিকার হয়েছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং বিভিন্ন সময় 15 বছরই আন্দোলন সংগ্রাম করবার চেষ্টা করেছে। কখনো খুব তুঙ্গে গেছে, কখনো সেরকম কিছু করতে পারেনি বিএনপি। শেষ পর্যন্ত জুলাই আগস্টে যে ছাত্র জনতার অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানটি কথা বললে খুব বেশি বলা হবে না, বা আপনারাও দাবি যে দল হিসেবে আপনাদেরই সবচেয়ে বেশি কর্মী জীবন দিয়েছে এই আন্দোলন সংগ্রামের সময়। আপনারা সেই সময় অনেকেই জেলে ছিলেন এবং অংশগ্রহণকারীদের মধ্যেও দল হিসেবে সাধারণ মানুষ তো অংশ নিয়েছেই, বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি ছিল, কিন্তু আন্দোলনের নেতৃত্বের যে কৃতিত্ব সেটা বিএনপি দাবি করতে পারছে না বা পারেনি, বা কেউ সেটা তাকে দিচ্ছেও না। এমনকি আজকে এই 8 মাসে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিএনপির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে বিএনপি ক্ষমতায় যাবার জন্য মরিয়া হয়ে গেছে, বিএনপি ব্যস্ত। নতুন পার্টি যেটা হলো এনসিপির প্রধান নাহিদ ইসলাম, তিনি বলছেন যে বিএনপি প্রশাসন এমনভাবে দখল করেছে যে নিরপেক্ষ নির্বাচনই আসলে সম্ভব নয় এবং বিএনপি সংস্কারের কথা বলে মুখে বটে, কিন্তু আসলে তারা চায় না, তারা এখন ক্ষমতায় গিয়ে লুটপাট করবার জন্যই মরিয়া হয়েছে। এইসব অভিযোগের আসলে কি জবাব আপনার কাছে, আপনি কি দেবেন বিএনপির শীর্ষস্থানীয় একজন নেতা হিসেবে? আপনি তো অনেকগুলো প্রশ্ন করে ফেলেছেন। শুরুতে আন্দোলনের কৃতিত্ব যেটা আপনি জিজ্ঞেস করেছেন, আসলে আপনার প্রশ্নেই আপনি বলেছেন আমি 15 বছরের আন্দোলন যদি বাদে দিই, শুধু জুলাই অগাস্টের আন্দোলনে যে সবচেয়ে বড় শক্তিটা কি ছিল, আমার মনে কারো অজানা নাই যে এখানে সবচেয়ে বড় শক্তিটা ছিল বিএনপির। এবং দুইটা কারণ, একটা হচ্ছে যে কারণ আমরা আন্দোলনের কৃতিত্ব নিয়ে আমরা কোনো বিভক্তি দেশে সৃষ্টি করতে চাচ্ছি না, এবং আমরা এত বড় একটা সফলতার পরে এই আন্দোলনের কৃতিত্ব নিয়ে যদি আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়, সেটা হবে সবচেয়ে দুঃখজনক। আর এই জন্য আমরা আন্দোলনের কৃতিত্ব সারা সমস্ত দেশের মানুষকে দিতে চাই। সর্বস্তরের মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং এই কৃতিত্ব সমস্ত বাংলাদেশের মানুষের। দ্বিতীয় কথা হচ্ছে, এই আন্দোলনে আপনি দেখবেন জুলাই অগাস্টে যদি আমি শুধু ধরি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা হয়েছে, সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছে কোন দলের, সবচেয়ে বেশি লোক জেলে গিয়েছে কোন দলের। আমরা সবাই জেলে, তখন 10,000 লোক তখন জেলে। আমরা অন্য দলের কারা জেলে ছিল, ফর এক্সাম্পল কজন ছিল? সবচেয়ে বেশি পুলিশের হাতে মৃত্যুবরণ করেছে, জেলে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে। এই জুলাই অগাস্টের কথা আমি বলছি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি এবং সবচেয়ে বেশি অবদান কিন্তু বিএনপির। তো সুতরাং তার আগে 14-15 বছর তো আছে, এটা তার বলার অপেক্ষা রাখে না। আমাদের হাজার হাজার নেতাকর্মী প্রাণ দিয়েছে, তারা গুম হয়েছে, খুন হয়েছে, চাকরি হয়েছে, ব্যবসা হারিয়েছে, পুলিশের কাস্টডিতে মারা গিয়েছে, জেলে চিকিৎসার অভাবে মারা গিয়েছে, পালিয়ে বেরিয়েছে। 60 লক্ষ অধিক বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে এবং বস্তুত পক্ষে বাংলাদেশের অনেক দেশে এত জনসংখ্যাও নাই বিএনপির যত লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। তারপরেও কিন্তু আমরা কৃতিত্ব বাংলাদেশের মানুষকে দিতে চাই, কারণ আমরা তো মানুষের রাজনীতি করি এবং আমাদের রাজনীতির আস্থাটা হচ্ছে বাংলাদেশের জনগণের আস্থা গ্রহণ করুন।
আমাদের উদ্দেশ্য হচ্ছে সেটা। যদি আপনি জনগণের রাজনীতি করেন তাহলে কৃতিত্ব নেওয়া তো আপনার, এটা তো আপনার দায়িত্ব। আমরা কিন্তু নাকি বিএনপি সবকিছুতে একটু দ্বিধাগ্রস্ত, যে অনেকে মনে করেন যে বিএনপি 15-16 বছরের নিপীড়ন নির্যাতন এমন একটা পরিস্থিতির মধ্যে ছিল, ট্রমাটাইজড, আসলে সে অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত, অনেক কিছুই জোর করে যেটা তার বলার সেটা বলতে পারছে না, বা এখনও যেটা তার করা উচিত সেটা করতে পারছে না। একদিকে বিএনপি আমরা জানি যে সংস্কারের কথা অনেক দিন ধরে বলছে, 2023 সালে 31 দফা কর্মসূচি দিয়েছে, কিন্তু আজকে এসে অভিযোগ হচ্ছে যে বিএনপি আসলে সংস্কার চায় না, তারা এখন নির্বাচনমুখী। আবার নির্বাচন করতে চাইছে বিএনপি, নির্বাচন চাইছে, দাবি করছে, কিন্তু নির্বাচন কবে হবে একটা রোডম্যাপের ঘোষণাও বিএনপি আসলে এই সরকারের কাছ থেকে আদায় করতে এখন পর্যন্ত সক্ষম হচ্ছে না। না, সবচেয়ে এখানে শুনুন দুটো জিনিস, একটা হচ্ছে রাজনৈতিক সত্য একটা বিষয় আছে, আর একটা হচ্ছে প্রপাগান্ডা। এখন বিএনপি তো প্রপাগান্ডার রাজনীতিতে নেই, আমরা হচ্ছে রাজনৈতিকভাবে যেটা সত্য সেই ব্যাপারটা আমরা আলাপ করছি। এখন আমরা যদি বলি যে আমরা 15 বছরের এত লোক মারা গেছে, এত লোক জেলে গেছে, এত লোক, বেগম খালেদা যে নিজে 6 বছর জেল খেটেছে, মানে কোন দলের এই নজির আছে? তারেক রহমান সাহেবকে দেশ থেকে দেশে আসার থেকে বিরত রাখা হয়েছে। সুতরাং বেগম খালেদা জিয়া আপনার তারা এই ক্ষমতা দখলের জন্য বাধ্য হয়ে বেগম খালেদা জিয়াকে তাদেরকে জেলে পাঠাতে হয়েছে। তো সুতরাং এখানে তো কৃতিত্ব নিতে গিয়ে যদি আমরা এইগুলোকে প্রপাগান্ডায় পরিণত করি, যেটা আওয়ামী লীগ যে কাজগুলো করেছে সব সময়, আপনি দেখবেন এই আওয়ামী লীগের পুরো রাজত্বটাই ছিল একটা প্রপাগান্ডার রাজনীতি। তা বিএনপি তো প্রপাগান্ডার রাজনীতি করছে না। এখন আমাকে যদি এইসব বলতে হয় আমরা কি আমাদের অবদান কি, আমাদের ত্যাগ কি, এটা তাদের দীর্ঘ ইতিহাস বলতে হবে। এবং আমরা এটা কিন্তু জনগণের স্বার্থে করেছি। এখানে তো ক্লেম করার কৃতিত্বের আমরা করছি দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তনের জন্য। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র জিয়াউর সাহেব এনেছেন। আপনি এই কি বলে মুক্তবাজার অর্থনীতি উনি করেছেন, বিচার বিভাগের যে সেপারেশন সেটাও উনি করেছেন, তারপরে এই পার্লামেন্টারি ডেমোক্রেসি সেটাও বেগম এখন এত কৃতিত্বের ভাগিদার হওয়ার তো আমাদের প্রয়োজন নেই। আমাদের রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব পালন করেছি, এখানে কৃতিত্ব দেওয়ার কিছু নাই, প্রপাগান্ডারও কিছু নাই। প্রপাগান্ডা তো আমরা দেখেছি শেখ হাসিনার 15 বছরে। আবার যদি বিএনপি এই কাজটা শুরু করে, আবার যদি আজকে আপনি যেটা বলছেন যে আমরা আদায় করতে পারছি না, নির্বাচন আদায় করতে পারছি না, আপনি দেখুন যে সাংঘর্ষিক রাজনীতি থেকে আমরা বের হয়ে আসছি শেখ হাসিনার, বাংলাদেশে কি আবার সেই সাংঘর্ষিক রাজনীতি কেউ চায়? বাংলাদেশের মানুষ চায় স্থিতিশীলতা, শান্তি চায়, তার গণতান্ত্রিক অধিকার চায়, তার মালিকানা ফিরে পেতে চায়, তার দৈনন্দিন জীবনে একটা স্বস্তি নিরাপদ জীবন তারা চায়। এর মধ্যে আবার যদি সেই সাংঘর্ষিক রাজনীতি শুরু হয়ে যায় বাংলাদেশে, সেটা তো যেটার জন্য আমরা এত ত্যাগ করলাম এত বছর, তাহলে সেটা তো বিসর্জন দিয়ে দেওয়া। এই জন্য আমরা চাই বাংলাদেশের রাজনীতিটা একটা সহনশীল রাজনীতি হোক, পরস্পরের প্রতি ভিন্নমত থাকা সত্ত্বেও সম্মানবোধ থাকুক, এবং রাজনীতিতে একটি দৃশ্যমান সাংস্কৃতিক পরিবর্তন আনতে হবে আমাদেরকে। কিন্তু আপনি কি মনে করেন যে রাজনৈতিক দলগুলোর কথা ইনক্লুডিং বিএনপি বা সরকার তাদের কথা শুনছে, বা সরকারের সঙ্গে আমরা দেখছি আপনারা মাঝে মধ্যেই ডায়ালগে পড়ছেন, এখন তো ঐকমত্য কমিশন আপনাদের সঙ্গে ডায়ালগ করছে, কিন্তু আপনি কি মনে করেন যে সরকারের সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলোর এনগেজমেন্টটা যেরকম হওয়া উচিত সেরকম আছে? এবং একই সঙ্গে আমি আপনার কাছ থেকে বুঝতে চাইবো বা শুনতে চাইবো যে আপনি কি মনে করেন এই সরকার যেটা আছে প্রফেসর মাহমুদ ইউনূসের নেতৃত্বে, এই সরকারের চরিত্র কী, কিভাবে কি নামে এই সরকারকে আসলে ডাকবেন? আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলছি, বাট না, কারেক্টলি এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ এটা একটা ট্রানজিশন গভর্নমেন্ট, অর্থাৎ এটা স্টপ গ্যাপ মেজার। স্বৈরাচার পতনের পরে অন্তর্বর্তীকালীন তো কাল তো 3 মাসও হতে পারে, 3 বছর হতে পারে, 5 বছরও হতে পারে। না, এটা তো আমি তো আগেই বলছি এটা একটা ট্রানজিশন সরকার। মানে স্বৈরাচার পতনের পরে বাংলাদেশের মানুষ যে গণতন্ত্রের জন্য লড়াই করেছে, তাদের প্রধান দায়িত্ব হলো ট্রানজিশন টু ডেমোক্রেটিক অর্ডার, প্রধান দায়িত্ব। এবং এই দায়িত্ব পালনকালে যে নির্বাচনী সংস্কারগুলো করা দরকার, সেটাও তাদের প্রধান সংস্কারের এজেন্ডা হওয়া উচিত ছিল। কিন্তু আমরা সেটা প্রধান এজেন্ডা দেখছি না, আমরা খালি সার্বিকভাবে সংস্কারের কথা শুনছি। তো তাদের প্রথম এজেন্ডা ছিল
নির্বাচনী সংস্কার করা এবং তার মাধ্যমে গণতান্ত্রিকভাবে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি সরকারকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা, বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা, গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করা এবং এই ধারা আমরা যাতে অব্যাহত রাখতে পারি সেদিকে মনোযোগী হওয়া। সুতরাং এখানে আপনার যে সার্বিক কর্মকাণ্ডে যেটা আমরা দেখতে পাচ্ছি, ওনারা নির্বাচনী সংস্কার চেয়ে অন্য সংস্কার নিয়ে ব্যস্ত হয়ে গেছে। সংস্কারের অসুবিধা নাই তো, সবাই সংস্কার। সবার আগে বিএনপি বলেছে 7 বছর আগে ভিশন 2030 মাধ্যমে সংস্কারের কথা বলা হয়েছে। তারপরে 27 দফা দিয়ে বিএনপি বলেছে যখন বিএনপি বিরোধী দলে ছিল, আর এখন ক্ষমতার কাছাকাছি এসে সংস্কার ভুলতে বসেছে কিনা সেই না না, এটাই তো বলছি যে সংস্কার কথাটা আনলাম তো, রাজনৈতিক অঙ্গনের সংস্কারের প্রস্তাবটা আনছে তো বিএনপি 7 বছর আগে। এরপরে 27 দফা সংস্কারের প্রস্তাব বিএনপি একা এনেছে। তারপরে আমরা যুগপৎ আন্দোলনে যারা আছি একসাথে, এই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা একসাথে রাস্তায় লড়েছি। তারপরে আমরা সবাই মিলে 31 দফা সংস্কার শেখ হাসিনা পালানোর 2 বছর আগে দিয়েছি। সুতরাং সংস্কারের কথাটা আমরা রাজনীতিক অঙ্গনে আমরাই এনেছি, সংস্কারের প্রস্তাবও দিয়েছি, একেবারে নির্ধারিত প্রস্তাব দিয়েছি, স্পেসিফিক আমরা প্রস্তাব দিয়েছি কি কি সংস্কার করা হবে। 31 দফার মধ্যে এটা আছে এবং এর মধ্যে এটা আমরা আবার সরকারের যে আমাদের মতামত চেয়েছে সেখানে সাবমিট করা হয়েছে সংস্কার প্রস্তাব। এখন তো ব্যাপারটা খুব সহজ, এটা কি ঘোলাটে না করে সব পার্টি যেখানে সংস্কারের প্রস্তাব দিয়েছে, বিএনপি তার 31 দফার ভিত্তিতে দিয়েছে, এইখানে কোথায় কোথায় ঐক্যমত আছে। এখন ইউনূস সাহেব নিজেই বলেছেন ঐক্যমতের পরিপ্রেক্ষিতেই সংস্কার হবে। তো ব্যাপারটা তো খুব সহজ ব্যাপার, আমরাও একই কথা বলছি। ঐকমত্য কতটা দেখছেন আপনি? ঐকমত্য কমিশন তো আপনাদের সঙ্গে প্রায় কয়েক দফা মিটিং করলো এবং সেখানে আসলে ঐকমত্য কতটা দেখা যাচ্ছে? এবং যে রাজনৈতিক দলগুলোর কথা বলছেন আপনারা এটাও বলেছেন যে যারা একসঙ্গে আন্দোলনে ছিলেন তারা একসঙ্গে সরকারও গঠন করবেন, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু যেমন নবগঠিত এনসিপি তারা বলছে সংস্কার ছাড়া নির্বাচন হবে না। তারা বলছে বিগত সরকারে যারা ছিল তাদের বিচারবাদ, ফ্যাসিবাদের দোসর যারা, তাদের বিচার ছাড়া নির্বাচন হবে না। এমনকি জামাত সর্বশেষ যেটা বলেছেন যে তারা স্থানীয় সরকারের নির্বাচন আগে চান জাতীয় সংসদ নির্বাচনের আগে। তাতে বোঝা যায় যে আপনাদের সঙ্গে চিন্তার বা মতৈক্যটা অনেক দূরত্ব অন্তত নির্বাচন থাকতেই পারে, সেটা অসুবিধা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে ঘুরে ফিরে ঐক্যমতে আসতে হবে, এই তো বিষয়টা হচ্ছে প্রত্যেকটি দলের, এটাও আমাদেরকে বুঝতে হবে, প্রত্যেকের নিজস্ব দর্শন ভাবনা চিন্তা আছে প্রত্যেকটি দলের। সুতরাং আমাদের মধ্যে যে একমত হবে এটা হওয়ার কোনো কারণ নেই। আমরা তো এখানে বাকশাল করতে বসে নেই আবার বাংলাদেশে। প্রত্যেক দলের নিজস্ব চিন্তা ভাবনা থাকতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে আপনার এই মুহূর্তে সিদ্ধান্ত ঐক্যমত ব্যতীত হওয়ার কোনো সুযোগ নেই। যাদের যাই চিন্তা থাকুক, কিন্তু আপনার সংস্কারটা হতে হবে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে। এটা হচ্ছে বটম লাইন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং ইউনূস সাহেব যথার্থই বলেছেন ঐক্যমতের ভিত্তিতে সংস্কার হবে। তা আমরা কোথায় ঐক্যমত আছি কথা বলা দরকার। আর আমাদের কি চাওয়া পাওয়া এগুলো আমরা বলতেই পারি, সেখানে কোনো সমস্যা নাই। কিন্তু সংস্কার এই মুহূর্তে নির্বাচনের আগে হতে হবে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে। তো ব্যাপারটা তো খুব সহজ, আমরা সবাই আমাদের মতামত দিয়ে দিয়েছি সংস্কার প্রস্তাবে, বিএনপি সহ সবাই দিয়েছে। এখন ঐক্যমত কোথায় কোথায় হবে এটা এই অ্যাসেসমেন্টটা করতে 1 সপ্তাহের বেশি লাগার কোনো কারণ নাই। কারণ সবার মতামত, কিন্তু যদি লেগে যায় তাহলে কি করবেন? এবং আপনারা বলছেন যে যদি লেগে যায়, এবং আপনারা আসলে নির্বাচন কবের মধ্যে? ঠিক আছে, 1 সপ্তাহ জায়গায় 2 সপ্তাহ লেগে যায়, 1 মাস লেগে যায়, আপনার কবের মধ্যে ঐক্যমতটা যে প্রস্তাবটা ওনাদের কাছে আছে, আপনার তো যুক্তিযুক্ত একটা কথা বলতে হবে। আমার সামনে সব কাগজগুলো আছে, কারা কি মতামত দিয়েছে। তো কোন জায়গায় ঐক্যমত হয়েছে এই বিষয়টা নির্ধারণ করতে কত সময় লাগতে পারে, এটা তো কেউ বুঝতে পারবে না, জানতে পারবে না, এমন কোনো বিষয় না। আপনার নির্বাচন সহজ বিষয়। কবের মধ্যে নির্বাচন চাইছেন? কোন সময়? আমরা তো ডিসেম্বর মধ্যে সবসময় বলে আসছি, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি ডিসেম্বরের কোনো পর্যন্ত যাওয়ারও দরকার নেই। আমি তো বলছি যেই প্রপোজালগুলো ওনাদের কাছে গেছেন সংস্কারের, এইগুলো ঐক্যমত কী কী হয়েছে ওনারা জাতির সামনে তুলে ধরুন। প্রথম কাজ হচ্ছে এটা, যে কি সব দলের এই জায়গাগুলোতে ঐক্যমত হয়েছে, আমরা জানলাম জাতি। এবং ওনারা যেহেতু বলছেন ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সংস্কার হবে, তাহলে ব্যাপারটা তো খুব সহজ। আমরাও বলছি একই কথা, সবাই বলছে,
তাহলে যেগুলোতে ঐক্যমত হয়েছে আপনি এগুলোকে জাতিকে জানিয়ে দেন, এবং এরপর তারা বলছে কি সনদ সই করতে হবে এটার ভিত্তিতে, সবাই মিলে আমরা সনদ সই করে দিলাম। আর দুই একটা বিষয়ে যদি নেগোসিয়েশনের কোনো স্পেস থাকে, রুম থাকে, আমরা নেগোসিয়েট করতে পারি। নেগোসিয়েট করে ঐক্যমত হলে ভালো, আবার না হলেও ঐক্যমতের বাইরে থাকলো এটা। এই যেগুলো ঐক্যমত হবে না, প্রত্যেকটি দল তাদের অধিকার আছে জনগণের কাছে আগামী নির্বাচনে যাওয়ার, যে জায়গাটা ঐক্যমত হবে না। কারণ ঐক্যমত তো হবে না সব বিষয়ে, এটা সম্বন্ধে কারো মনে কোনো সন্দেহ কিছু নেই। আমরা তো একদল করছিলেন, সবাই আলাদা আলাদা দল। তো এই বিষয়টা বুঝতে কোনো অসুবিধা হওয়ার তো কারণ নাই। তো ঐক্যমত যেগুলো হচ্ছে ওগুলো বলে দেন, আমরা সনদ সই করে দিই, নির্বাচনের দিনক্ষণ ডিক্লেয়ার করার কোনো অসুবিধা তো আমি দেখছি না। এবং এই ঐক্যমতটা কোথায় হয়েছে এই জিনিসটা জাতির সামনে তুলে ধরা একেবারে সহজ বিষয়, সব কিছু ওনাদের হাতে আছে। এইটা তো আমার হিসাবে এফিশিয়েন্টলি করলে 1 সপ্তাহ লাগবে, লেস এফিশিয়েন্টলি করলে 2 সপ্তাহ লাগবে, ইনএফিশিয়েন্টলি করলে 1 মাসের বেশি লাগবে না। সুতরাং এটা তো খুব সহজ একটা ব্যাপার। একটা প্রসঙ্গ আপনি অস্বীকার করবেন কিনা আমি জানি না, যে বাংলাদেশের মানুষের মধ্যে, অনেকের মধ্যে, সবার মধ্যে না হলেও বিএনপিকে ঘিরে এক ধরনের ভয় আছে, এক ধরনের আস্থার সংকট আছে। এমনকি পুরনো রাজনৈতিক দল বিএনপি, আওয়ামী লীগ সহ, এটা প্রফেসর মোহাম্মদ ইউনূসও বলেছেন যে এই নতুন দল, ছাত্রদের দল গঠন করবার প্রক্রিয়াটা যখন চলছিল তখন, যে পুরনোদের প্রতি মানুষের আস্থার এক ধরনের সংকট আছে এবং তারা একই ধাঁচের মধ্যে দেশটাকে রাখতে চায়। এবং যেমন বিএনপির বিরুদ্ধে অভিযোগ যে আপনারা যখন ক্ষমতায় ছিলেন সর্বশেষ 1 থেকে 6 পর্যন্ত, সেই সময় গ্রেনেড হামলা, জঙ্গি তৎপরতা, দুর্নীতিতে কয়েকবার চ্যাম্পিয়ন হওয়া, এখন অভিযোগ বিএনপি চাঁদাবাজিতে ব্যস্ত, দখলে ব্যস্ত, প্রমোশন, বদলি সরকারের প্রশাসনে সেগুলো নিয়ে ব্যস্ত, বিএনপি চেয়ারপারসন অসুস্থ, অ্যাক্টিং চেয়ারম্যান তিনি দেশে আসছেন না, সব মিলিয়ে এক ধরনের ভয় বা আস্থার সংকট আছে। আপনি কি একমত কিনা? বা এখানে তো বিষয়টা তো শোনেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব দর্শন, আদর্শ, ভাবনা আছে। তারা তাদের দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকে বিভিন্ন সময় প্রপাগান্ডার আশ্রয় নেয়। শেখ হাসিনা যেরকম প্রপাগান্ডার আশ্রয় নিয়েছিল, উনি তো ইতিহাসকে প্রপাগান্ডায় পরিণত করেছে, মানে রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে গেছিল তখন। তা এখনও তো এটা পরিলক্ষিত হচ্ছে আমাদের মধ্যে। এখন আপনার সাথে আমরা 2 পক্ষে আছি, একজনের বিপক্ষে আছি। সুতরাং আমার পক্ষে যা যা করার, আপনাকে ডিসক্রেডিট করার জন্য আমি সব কিছু করবো, এরকম একটা মন মানসিকতা আমাদের রাজনীতিতে কাজ করে, যেটা সুস্থ রাজনীতির বাইরে গিয়ে আপনি কিছু বিষয়ে সত্য মিথ্যা বলে একটা প্রপাগান্ডার সৃষ্টি করার একটা প্রবণতা আছে। তা আপনার যদি বিএনপি সম্বন্ধে যে সমস্ত কথা, বিএনপির বিরুদ্ধে যেই মামলাগুলো হয়েছে, বিভিন্ন গ্রেনেড মামলা সহ, তো এগুলো তো কোর্টের রায় হয়েছে, তাই না? দুর্নীতির কথা বলছে, সব কিছু কোর্টের রায় হচ্ছে। কোর্টের রায়ে কি পাচ্ছেন আপনি? কোনো দুর্নীতির কোনো আভাস আছে? একটি স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকার জন্য বিএনপিকে সবচেয়ে বড় দল হিসেবে টার্গেট করে এটাকে সব ধরনের ক্ষতিগ্রস্ত করার জন্য যা যা করার সব কিছু করেছে। মামলা করেছে, দুর্নীতির মামলা করেছে, রাজনৈতিকভাবে হেনস্থ করেছে, দল ভাঙার চেষ্টা করেছে, বিএনপি নেতা কর্মীদের গুম, খুন, হত্যা, মিথ্যা সব কিছু করেছে। তারপরে এই দলটি বাংলাদেশের মানুষের এখনো সবচেয়ে আস্থাভাজন দল। এটা তো বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত। আপনার এটা টেস্ট কোথায়? আমরা যে যাই বলতেই পারবো। আমি আবারও বলছি, টেস্ট কোথায়? টেস্ট হচ্ছে একটি নির্বাচন, আর নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক। তা আপনি টেস্টে গেলেই তো হয়। আমরা সবাই প্রপাগান্ডাও করব, আমরা সবার বিরুদ্ধে আমরা যদি যেখানে মনে করি ক্রিটিসিজমের জায়গাতে করবো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে টেস্ট হচ্ছে বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত নেবে। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, তো জনগণের সিদ্ধান্তের জন্য তো আমরা 16 বছর লড়াই করেছি, জনগণের মালিকানার জন্য লড়াই করেছি। আপনি সেইটাকে বাইরে রেখে এই সমস্ত কথা বলে জল ঘোলাটি করে নির্বাচনকে মানে দীর্ঘায়িত করে অব্যাহতভাবে চলার চেষ্টা করছেন। এর মধ্যে যারা সরকার আছে তাদের একরকম, যারা সরকারের সাথে আছে তাদের আরেক রকম, তারাও তাদের মতো করে লাভবান হচ্ছে। তাইলে এই দলগুলো যদি নির্বাচনকে
সম্মুখীন হতে ভয় পায়, জনগণের সম্মুখীন হতে ভয় পায়, জনগণের উপর যদি এদের আস্থা না থাকে তাহলে তো এই ধরনের পানি ঘোলাটে করার কথা বলতেই থাকবে, এই ধরনের মন্তব্য চলতেই থাকবে। যে আলটিমেট টেস্ট হচ্ছে ওরা যদি ওদের কথাগুলো জনগণের কাছে নিয়ে যায় তো জনগণকে আপনি ডিসাইড করতে দেন। বাংলাদেশের জনগণ তো রাজনৈতিকভাবে খুব একটা সচেতন জনগণ, আমরা সবাই জানি। তারা বলুক না, নির্বাচনে যাক, এবং নির্বাচনের কথাগুলো জনগণকে কি বলুক না। জনগণ যদি তাদের কথা বিশ্বাস করে, তাদের উপর আস্থা রাখে, তাদের জন্য ভালো। সেই কাজটা না করে আপনি পানি ঘোলাটে করে দীর্ঘায়িত করার চেষ্টা করছেন ক্ষমতাকে। সমস্যা তো ওই জায়গায়। আমাদের মধ্যে তো আর্গুমেন্ট, নিজেদের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা তো থাকবেই, এবং তারা প্রতিযোগিতায় জেতার জন্য সব কিছু করবে। বাট টেস্টটা হচ্ছে তো ওখানে গিয়ে, নির্বাচনে গিয়ে জনগণের আস্থা নেওয়া। তো সেই জায়গাটা না গিয়ে বাকি কাজগুলো করতে কোনো লাভ হচ্ছে না এখানে। শেখ হাসিনা শাসনামলের যে দুর্নীতি, লুটপাট, অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের চিত্র, এইসব বিষয়ে মোটামুটি দেশবাসী সবাই জানে, এবং কি পরিমাণ টাকা দেশের বাইরে চলে গেছে। আপনি বিভিন্ন ফোরামে এইসব বিষয়ে, আমি আরেকটু বলি আপনার আগের প্রশ্ন। বাংলাদেশের যত সংস্কার হয়েছে জন্মের পর থেকে, একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র থেকে, মুক্তবাজার অর্থনীতি থেকে, বিচার বিভাগ, অর্থনৈতিক সংস্কার, আপনার কি বলে সংসদীয় গণতন্ত্র থেকে যত রাজনৈতিক সংস্কার হয়েছে, যত অর্থনৈতিক সংস্কার হয়েছে বাংলাদেশের জন্মের পর থেকে, যেই কারণে বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে, এখনও এত কিছুর এই অর্থনীতিকে লুটপাট করার পরও এখন কিন্তু টিকে আছে। এটার মূল উদ্যোগ তো হচ্ছে বিএনপি। সব সংস্কারগুলো তো বিএনপির হাতে করা। মুক্তবাজার অর্থনীতির সব সংস্কার বিএনপির হাতে করা। এবং আজকে তো রেকর্ড কথা বলবো, আমরা যখন ক্ষমতা ছেড়ে যাই তখন প্রবৃদ্ধি ছিল 7.6%, 0.6%, 7-এর উপরে, এবং কার্ভটা ছিল ঊর্ধ্বমুখী। সেই ধারা যদি অব্যাহত থাকতো বিএনপির, বাংলাদেশ তো এখন 10-11% প্রবৃদ্ধি হওয়ার কথা। তো বিএনপির সফলতা তো এই জায়গায় যে বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়ি থেকে একটা সমৃদ্ধ, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ অর্থনীতির জায়গায় নিয়ে এসছে তো বিএনপির উদ্যোগে। আজকে বাংলাদেশের যত সংস্কার, অর্থনৈতিক, রাজনৈতিক, সব তো বিএনপির গোড়া। সুতরাং আপনি, তারা তাদের কথা বলতেই পারে, ঠিক আছে, তারা রাজনৈতিক প্রতিযোগিতায় অনেক কিছু বলবে, কিন্তু সেটার বিচারক তো হচ্ছে জনগণ। সো আমি যেটা বলছিলাম যে ওই শাসনামলের সম্পর্কে বা অর্থনীতির চিত্র নিয়ে আপনি প্রচুর কথাবার্তা বলেছেন, আপনার দল এবং সবাই আমরা কম বেশি আলোচনা করেছি। পরিবর্তিত পরিস্থিতিতে অগাস্টের পরে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়, যেখানে প্রফেসর মোহাম্মদ ইউনূস সরকারের নেতৃত্বে আছেন, একজন আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তিত্ব, তখন অনেকের মধ্যেই আশার একটা সঞ্চার হচ্ছে যে অর্থনীতিটা ঘুরে দাঁড়াবে, এবং সরকার একটা হোয়াইট পেপার কমিশনও করেছিল বিগত আমলের অর্থনীতির হালচাল বোঝার জন্য, এবং তারা রিপোর্টও দিয়েছে। কিন্তু কমিশন প্রধান ডক্টর দেবপ্রিয় বলেছেন যে রিপোর্ট দেওয়ার 6 মাসের পরেও কিছু হয়নি। বাট সামগ্রিকভাবে আপনি কি দেখেন এই 8 মাসে অর্থনীতির গতি প্রকৃতি কতটা ইতিবাচক ধারায় প্রবাহিত হচ্ছে, বা আপনার অন্য কোনো অবজারভেশন থাকলে আপনি একটু দেখুন। আমি কিন্তু একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমি এই সরকারের অর্থনৈতিক সফলতা, রাজনৈতিক সফলতা নিয়ে আলোচনা যেতে চাই না। কেন? এইটা তাদের দায়িত্ব না। বিষয়টা কিন্তু এরকম, ওনাদের দায়িত্ব হচ্ছে ট্রানজিশন সরকার হিসাবে নির্বাচনী সংস্কারগুলো করে কত তাড়াতাড়ি ওনার ডেমোক্রেটিক। আপনি বলছেন তাদের দায়িত্ব না, তারা বলছে অনেক কাজ তারা করে ফেলছে, বা তাদের অনেক ন্যারেটিভ, এবং যে কারণে তাদের এখন 5 বছর ক্ষমতায় থাকা দরকার এই সরকার। তাইলে না, সেটা তো আরেকটা বিষয়। তো তাইলে তো যেহেতু তারা ডেলিভার করছে, না, এটা তো আমার কাছে এখন মনে হচ্ছে শেখ হাসিনার কথাগুলোর প্রতিধ্বনি হচ্ছে যে আমি উন্নয়ন করছি, আমি এটা করছি। জনগণের ভোট দরকার নেই, মানে আমি তো অনেক ভালো ভালো কাজ করতেছি। আর তাও তো সে একটা ওই ফলস নির্বাচনের মাধ্যমে ন্যারেটিভটা ডেভেলপ করেছে। তো আমার তো মনে হয় আমার তো ওই রকম একটা প্রতিধ্বনি আমি শুনতে পাচ্ছি, তাও আবার অনির্বাচিত, একেবারেই মানে ওনারা ইন্টেরিয়াম সরকারের দায়িত্ব নিয়ে এই ধরনের। তাহলে তো আপনি তো গণতন্ত্রের সাথে অন্য কিছু তুলনা করছেন। বাংলাদেশের মানুষ তো গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, ত্যাগ স্বীকার করেছে, তার মালিকানা ফিরে পাওয়ার জন্য নয়। এখন এরকম তো অনেক সরকার বলতে পারে যে আমরা ক্ষমতা দখল করে
আমি যদি বলি আমি ভালো ভালো কাজ করতেছি, জনগণের ভোটের দরকার নেই, জনগণ তার তার রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকারের বিষয়টা পরে দেখা যাবে। এখন আমি উন্নয়ন করি দেশের। একটা জিনিস আমি আপনাকে বলি যে কোনো ব্যক্তি, সেটা যত বড়ই ব্যক্তিত্ব হোক, সেই ব্যক্তির জন্য কোনোদিন দেশে, বাংলাদেশে বিনিয়োগ হয় না। বিনিয়োগ হয় যেই দেশে পলিটিক্যাল স্টেবিলিটি থাকে, যেই দেশে বিনিয়োগের পরিবেশ থাকবে। কিন্তু যেই দেশে পলিটিক্যাল স্টেবিলিটি থাকবে না, সেই দেশে কিন্তু বিনিয়োগের পরিবেশের প্রশ্নই আসছে না। বাংলাদেশের দুটাই অনুপস্থিত আজকে। এবং আমি বিনিয়োগ সম্মেলন সম্বন্ধে বলতে চাই যে কি, হ্যাঁ এটা ভালো উদ্যোগ, কিন্তু রং টাইমে, রাইট ইনিশিয়েটিভ ইন রং টাইম আর কি। কারণ একটি ইন্টারিম গভর্নমেন্ট বিনিয়োগ সম্মেলন যখন করে, বিনিয়োগকারীরা দেশে বিদেশে, আওয়ামী লীগের সময় আমরা দেখেছি প্রচুর রোড শো হতো পৃথিবীর বিভিন্ন দেশে, প্রচুর রোড শো হয়েছে। বিনিয়োগের যে বিনিয়োগ সম্মেলন হয়েছে, এটা আমরা, বিনিয়োগ সম্মেলন যে কোনো হতে পারে, সব সরকারের সময় বিনিয়োগ সম্মেলন হয়, সারা বিশ্ব থেকে আসে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমি যেটা আগেই বলেছি, যেখানে একটা ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় কমিটমেন্ট কেউ করবে না। এখানে আপনি রোড শোর মাধ্যমে দেখাতে পারবেন, বলতে পারবেন অনেক কিছু। সরকার তো বলছে কয়েক হাজার কোটি টাকার আশ্বাস পাওয়া গেছে। আশ্বাস তো সবসময় আছে। আপনি যদি সব বিনিয়োগ সম্মেলনে আশ্বাস থাকে, আশ্বাস ছাড়া কোনো বিনিয়োগ সম্মেলন হয় না। কিন্তু এটা বাস্তবায়নের বিষয়টা হচ্ছে, ওরা তখনই আসবে যখন বাংলাদেশের পলিটিক্যাল স্টেবিলিটি দেখবে। যখন এটা তো কোনো ওরা বিনিয়োগ তো শর্ট টার্ম কিছু না, এটা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম বিষয়। সুতরাং সে নিশ্চিতভাবে জানতে চায় যে আগামী দিনের সরকার যারা আসবে নির্বাচিত হয়ে, তাদের পলিসি কি। যে কারণে আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে আমাদের পলিসি দিয়েছি, কিন্তু বিএনপির পক্ষ থেকে, যে যদি বিএনপি নির্বাচিত হয় তাহলে এইটা হবে বিএনপির পলিসি, যাতে করে ওনারা যে উদ্যোগটা নিয়েছে এটা কন্টিনিউশন থাকুক, আমরা চাই। কারণ এটা তো দেশের স্বার্থে। বিনিয়োগ কোনো ইন্টেরিয়াম গভর্নমেন্টেরও না, কোনো ইলেক্টেড গভর্নমেন্টেরও না। বিনিয়োগ বাংলাদেশের মানুষের জন্য, দেশের স্বার্থে। সুতরাং এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যে পলিটিক্যাল স্টেবিলিটি ছাড়া বিনিয়োগের প্রথম শর্ত হচ্ছে পলিটিক্যাল স্টেবিলিটি। এবং পলিটিক্যাল স্টেবিলিটি ইজ নট এন ইন্টেরিয়াম গভর্নমেন্ট, ইজ নট এ কেয়ারটেকার গভর্নমেন্ট, ইজ নট এ ট্রানজিশন গভর্নমেন্ট। পলিটিক্যাল স্টেবিলিটি ইজ দেহে একটা যখন নির্বাচিত সরকার হয়, জনগণের সমর্থন নিয়ে প্রতিনিধিত্বশীল সংসদ এবং সরকার গঠন হয়, দ্যাট ইজ এ স্টেবল পলিটিক্যাল সিচুয়েশন। এই স্টেবিলিটি ছাড়া আপনি সম্মেলন করেছেন, আমরা তো স্বাগত জানাচ্ছি, আমরা তো ওখানে উপস্থিত ছিলাম এবং আমরাও এখানে প্রেজেন্টেশন দিয়েছি ওদেরকে যে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। আপনি কি মনে করেন কিনা যে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করবার চেষ্টা যখন চলছে, দেশীয় বিনিয়োগকারীরা খুব একটা স্বস্তিতে আছে? বা আমি তো এটাই বলছি যে যেখানে দেশি বিনিয়োগকারীরাই আস্থা পাচ্ছে, এটা আর কোনো কারণে না। তারা সবাই আমাদেরকে প্রতিনিয়ত বলছে আপনাদের নির্বাচন কবে। কারণ আমাদের এই মানুষ যখন এই বিনিয়োগের সিদ্ধান্তটা কখন নেয়, তারা নিশ্চিতভাবে জানতে চায় যে স্টেবিলিটি আসবে কিনা দেশে। ইন্টেরিয়াম সিচুয়েশন ইজ অলওয়েজ একটা ফ্লুইড সিচুয়েশন, আপনাকে মাথায় রাখতে হবে। এবং এটা সাইকোলজিক্যালি ইটস এন ইন্টেরিয়াম, মানে ইন্টেরিয়াম মানে এটা একটা ফ্লুইড, এটা ট্রানজিশনারি, এটা একটা স্টপ গ্যাপ মেজার। অর্থাৎ এরকম একটা স্টপ গ্যাপ মেজারে কোনো বিনিয়োগকারী তার সিদ্ধান্ত দিতে পারে। আপনি বাংলাদেশে আপনি রোড শো করলে তো বিনিয়োগ। আর কিছু আমি আর একটু অ্যাড করি তার সাথে, প্রস্তুতপক্ষে বেশিরভাগই ছিল যারা অলরেডি বিনিয়োগ বাংলাদেশে করেছে ওখানে। আমি তো উপস্থিত ছিলাম। যারা বাংলাদেশে অলরেডি বিনিয়োগ করেছে এর অলমোস্ট 90% এরাই ছিল। আর যারা আগে থেকে এখানে আসা যাওয়া করতেছিল কোনো কোনো প্রজেক্টের জন্য, অবকাঠামোগত প্রজেক্ট ইত্যাদির জন্য, ওরাই ছিল। রিয়েলি ওর বাইরে বস্তুতপক্ষে যারা আছে সিদ্ধান্ত নিয়ে এই মুহূর্তে কেউ বিনিয়োগ করতে আসবে না যতক্ষণ রাজনৈতিক স্টেবিলিটি না হবে বাংলাদেশে। এবং অনেকে আমি জানি আপনাকে এরকম ইনভেস্টমেন্ট আমি জানি বাংলা অফিস করে ফেলেছে। একটা জাপানি ইনভেস্টমেন্টের কথাই বলি, নাম বলতে পারছি না। ইনভেস্টমেন্ট করেছে, জায়গাও নিয়েছে, কিন্তু স্থগিত রেখেছে।
এটা তারা স্থগিত রেখেছে। তারা বলছে আমরা নির্বাচন পর্যন্ত দেখছি। অনেকেই আমাদেরকে কিন্তু সবাই জিজ্ঞেস করেছে আপনাদের নির্বাচন কবে। এই যে যত ইনভেস্টার আসছে ওদের সাথে তো আমাদেরও মিটিং হয়েছে, সবাই জিজ্ঞেস করছে নির্বাচন কবে, একটা প্রশ্ন সবাই মুখে। সো আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই, এই আলোচনাটা করিডোরে আছে যে বিএনপি আসলে দেশের অর্থনীতির যে হালচাল, বিএনপি ক্ষমতায় গিয়েও আসলে খুব বেশি সুবিধা করতে পারবে না ম্যানেজ করা। তো আপনি বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ, নিকট ভবিষ্যতে ধরি যদি আমি আগামী 5-6 বছরের বিবেচনাকে, আপনি কোথায় দেখেন যখন বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশনের পথে এবং বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে যে এটা তারা বাংলাদেশ অ্যাচিভ করতে চায়, এবং অ্যাট দ্য সেম টাইম যখন কিছু গ্লোবাল ইস্যুজও সামনে আসে, ধরা যাক সাম্প্রতিককালে ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ পলিসি কিংবা ভারতের হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট বাতিল, এই ধরনের পরিস্থিতি মিলিয়ে এবং উত্তেজনা আছে দেখছি আমরা, আঞ্চলিক নানা রকমের উত্তেজনার মধ্যে বাংলাদেশ আছে, সেখানে আপনি বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ গতি প্রকৃতি এবং এই যে এলডিসি গ্রাজুয়েশন কথা বললাম, আমরা গ্রাজুয়েশনের পথে যাচ্ছি বটে, কিন্তু তার জন্য যে প্রস্তুতি দরকার সেগুলো কতখানি দেখতে পান আপনি? না, খুবই ক্রিটিক্যাল টাইম, এই জন্য একটা নির্বাচিত সরকারের বেশি প্রয়োজন। কারণ হচ্ছে ব্যাপারটা হচ্ছে এগুলো শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম বিষয়, এগুলো কোনো স্বল্প মেয়াদির মধ্যে সব কিছু সমাধানের বিষয় এখানে নাই কিন্তু। এবং এলডিসি গ্র্যাজুয়েশনের কথা আপনি যেটা বলছেন, আসলে তো এলডিসিটা এটা একটা ব্লাফ দেশের মানুষকে দিয়েছে যে কি দেশের অর্থনীতি যে জায়গায় গিয়েছে এখন আমরা এলডিসি গ্র্যাজুয়েশনে চলে যাচ্ছি। কিন্তু আসলে যদি আপনি তখনকার পরিস্থিতির সাথে আজকের বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলনা করেন, বাংলাদেশের অর্থনীতি কতটুকু পিছিয়ে গেছে, মানে গ্র্যাজুয়েশনের জন্য তো পরের কথা, কতটুকু পিছিয়ে গেছে। আর্থিক খাত বলেন, শেয়ার বাজার বলেন, আপনার বিনিয়োগ বলেন, প্রাইভেট সেক্টর বিনিয়োগ বলেন, প্রাইভেট সেক্টর ক্রেডিট বলেন, প্রাইভেট সেক্টর কনফিডেন্স বলেন, আজকে সব কিছু বাংলাদেশের অত্যন্ত একটি বড় ধরনের সমস্যার সম্মুখীন। কিন্তু যেখানে ডেপোজিটারের ব্যাংকে টাকা দিতে পারছে না, যে বিনিয়োগকারী টাকা ব্যাংক কোত্থেকে দেবে, স্টক শেয়ার বাজার কমপ্লিটলি ডিস্ট্রয়েড, মানুষের ফান্ড রেজটা কোত্থেকে করবে, বিনিয়োগ কোত্থেকে আসবে, এবং আমাদের আন্তর্জাতিক মানদণ্ড রেটিং কয়েক ধাপ নেমে গিয়েছে। তো সুতরাং এই জায়গাতে গ্র্যাজুয়েশনের চিন্তা না করে আমরা দেশের সেলভেশনটা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা অর্থনীতিকে আবার কিভাবে ঘুরিয়ে আনতে পারবো, এবং এই জন্য বাংলাদেশকে আগামী দিনে অর্থনীতিতে একটি বাংলাদেশের কনটেক্সটে মডেল সৃষ্টি করতে হবে। IMF ওয়ার্ল্ড ব্যাংকের তো ঠিক আছে, তাদের সহায়তা আমাদের সবসময় লাগবে। আমাদের মডেলটা কী হবে বর্তমানে, যে আওয়ামী মডেল, যে আপনার অলিগার্কিক মডেল থেকে আপনি অর্থনীতিটাকে কিভাবে গণতন্ত্রায়ন করবে। প্রথমে অর্থনীতিকে খালি রাজনীতিক গণতন্ত্রের মাধ্যমে আপনি মুক্তি পাবেন না, আপনার অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। অর্থাৎ যেটা দিয়ে বিএনপির প্রথম চেয়ারম্যান সাহেব শুরু করেছিল, যে বাংলাদেশের সকল মানুষের সমান অধিকার থাকতে হবে অর্থনীতিতে পার্টিসিপেশন করার জন্য, অর্থনীতিতে তাদেরকে ইন্টিগ্রেট করার জন্য। আপনার একেবারে কৃষি খাত থেকে শুরু করে, ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে, সেবা খাত থেকে শুরু করে, আপনি সর্বস্তরের বাংলাদেশের মানুষের পার্টিসিপেশন কীভাবে নিশ্চিত করবেন। এন্টারপ্রেনার্সদের মধ্যে আপনি কি সকলে কি লেভেল প্লেইং ফিল্ডে অপারেট করতে পারবে কি পারবে না, এখান থেকে মার্কেট অপারেট করবে নাকি সরকার চালিত অর্থনীতি হবে, অথবা পৃষ্ঠপোষকতার রাজনীতি হবে। সেই জায়গাগুলোতে আমাদেরকে ইকোনমিক মডেল, নতুন মডেলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে থ্রু ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি। সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। এবং বাংলাদেশ হচ্ছে ওয়ান অফ দ্য বিশ্বে এখন ওই যে যখন লুটপাট করতে হবে, যখন অলিগার্কদের অর্থনীতি হয়, তখন কিন্তু নিয়ন্ত্রণ বেড়ে যায়। আপনি দেশের আইন কানুনে কিন্তু নিয়ন্ত্রণ বাড়তে থাকে। এটা হচ্ছে তাদেরকে প্রোটেক্ট করার জন্য, তাদের জন্য সুবিধা সৃষ্টি করার জন্য। বাংলাদেশ বর্তমানে একটা ওভার রেগুলেটেড কান্ট্রি। আপনাকে এই রেগুলেশন থেকে বের হতে সিরিয়াস ডিরেগুলেশন করতে হবে, লিবারালাইজেশন করতে হবে। আপনাকে অর্থনীতিটাকে এই অলিগার্কি থেকে আপনাকে মুক্ত করে আনতে হবে। এবং বিশেষ করে বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্টের যে উইন্ডোটা আছে, এটা তো বেশি দিন থাকে না, এগুলো তো একটা টাইম আছে। এগুলো এর মধ্যে আমাদের নতুন প্রজন্মকে মাথায় রেখে, এটা কিন্তু কিওয়ার্ড, আমাদের নতুন প্রজন্মকে আমরা কিভাবে
একটি স্কিল জনশক্তি করতে হবে, একটা মানব সম্পদে তৈরি, জনসংখ্যা তো থাকতে হবে, এটাকে আপনার সম্পদে তৈরি করতে হবে। এইটার জন্য আপনাকে বড় ইনভেস্টমেন্ট করতে হবে, বিনিয়োগ করতে হবে শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে। এবং আমরা বলেছি বিএনপির পক্ষ থেকে আমি জিডিপির 5% করে শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাতে বিনিয়োগ করব। অনেক বড় অঙ্ক, আমি জানি অনেকের চোখ বড় হয়ে যাবে এই অঙ্ক শুনলে, কিন্তু এটা আমরা করতে সক্ষম হব। আমরা বলছি প্রথম 18 মাসে আগামী সরকার যদি আমরা নির্বাচিত হই, 18 মাসে আমরা 1 কোটি এমপ্লয়মেন্ট সৃষ্টি করতে হবে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এবং আমরা এটা কিন্তু কাজও করে ফেলেছি। 1 কোটি লোক কিভাবে, সেটার জন্য তো যথেষ্ট বিনিয়োগ ছাড়া তো আর সিরিয়াস বিনিয়োগ লাগবে। আর কর্মসংস্থান বিনিয়োগ তখনই আসবে যখন আপনার ইকোনমিকে আপনি ডিরেগুলেট করবেন, লিবারালাইজ করবেন। দেশেও বিনিয়োগ হবে, বিদেশিও বিনিয়োগ হবে। এবং বিনিয়োগ এবং এমপ্লয়মেন্ট বলতে আমি শুধুমাত্র চাকরির কথা বলছি না, সেলফ এমপ্লয়ের কথা বলছি, বিদেশি বিনিয়োগের কথা, বিদেশে কর্মসংস্থানের কথা বলছি। এবং এই যে বিশাল আমাদের যে জনশক্তি, বিশেষ করে শিক্ষিত জনশক্তি যারা উঠে আসছে, তাদের জন্য এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার জন্য, মানে কর্মসংস্থান অথবা আত্মকর্মসংস্থান, বিশাল একটা আপনাকে দুয়ার খুলে দিতে হবে। এখানে স্কিল ডেভেলপমেন্ট, আপ স্কিলিং, রিস্কিলিং, অল সোর্স অফ ইনভেস্টমেন্ট, আপনার হেভি ইনভেস্টমেন্টে যেতে হবে। যেমন অনেকগুলো এরিয়াতে আইটি রিলেটেড বিজনেসগুলোতে বিশাল একটা, এখন হচ্ছে টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে আপনার সামনে দিয়ে এগিয়ে যাওয়ার মূল অস্ত্র হবে আপনার এটা। এইখানে আপনাকে বিনিয়োগ করতে হবে, আপনার জনগণকে, ইয়াং জেনারেশনের সাথে এটার সাথে সম্পৃক্ত করতে হবে, তাদেরকে এটার অংশীদারিত্ব করতে হবে। এটার জন্য আমরা বলছি 5% অফ জিডিপি আপনি শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে বিনিয়োগ করতে হবে। তার মাধ্যমে আপনার জনসংখ্যাকে আপনি মানব সম্পদে পরিণত করার জন্য একটা বড় বিনিয়োগ করতে হবে, ইনভেস্টমেন্ট এখানে আমাদের করতে হবে। এমনকি আমি বলি আমাদের দেশের অনেকগুলো আপনার কি বলবো বাণিজ্যিক কর্মকাণ্ড আছে যেগুলোকে আমরা মনিটাইজ করতে পারি না, ট্রেডেবল গুডসে পরিণত করতে পারি নাই। যেমন একেবারে আমাদের গ্রামে গঞ্জে কুটির শিল্প থেকে শুরু করে আমাদের যারা স্কাল্পচার আছে, আমাদের পেইন্টার আছে, আমাদের আপনার কি বলে এই আমাদের কত ধরনের গান আছে বাংলাদেশে, আমাদের নাটকে, আমাদের লোকজন এগুলোতে, যেমন ইউকেতে এটাকে বলে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি, এটার অবদান কিন্তু বিশাল ব্যাপার। এটাকে তাদেরকে সাপোর্ট দিতে হবে, তাদেরকে টেকনোলজি দিতে হবে, তাদেরকে ডিজাইনের হেল্প করতে হবে, তাদেরকে আর্থিকভাবে সহায়তা, পলিসিগত সহায় দিতে হবে। এটা একটা বিশাল শক্তি বাংলাদেশে। এটা হচ্ছে আরেকটা বিষয়, কৃষিখাতে একটা বিশাল শক্তি, আইটি রিলেটেড বিজনেস। বাংলাদেশের জনগণই তো একটা বিশাল শক্তি, জনসংখ্যাই এই জনসংখ্যাকে আপনি যার যেখানে সম্ভাবনা আছে সবাইকে কাজে লাগাতে হবে। এবং এটার জন্য 1 কোটি চাকরি 18 মাসে সংস্থা, এটা খুব বড় কিছু নয়। আমরা অনেকে মনে করে আপনারা বলেছেন 1 কোটি চাকরি, আমরা তো এটা হোমওয়ার্ক করে বলেছি, আমরা তো একটা অফ দ্য কাফ একটা ফিগার ছুড়ে দিই, এটা আমরা হোমওয়ার্ক করা আছে কিভাবে করব। সার্ভিস ইন্ডাস্ট্রির কথা বলি বা ট্যুরিজমের কথা বলি, বাংলাদেশ সেটা কখনোই খুব এক্সপ্লোর করার চেষ্টা করে কোনোদিন করে নাই। সার্ভিস বিশাল ব্যাপার। আপনি বিএনপি যদি ট্র্যাক রেকর্ড যখন প্রথম সরকার, দ্বিতীয় সরকার, তৃতীয় সরকার, আমাদের গ্রোথ রেটটা আপনি দেখেন 3% থেকে 5% থেকে 7.06%। এখন এই গ্রোথটাকে আমাকে 8% ওভার নিয়ে যেতে হবে। এই যে স্বপ্নের কথা আপনি বলছেন বা কর্ম পরিকল্পনার কথা বলছেন, ভূ রাজনৈতিক এবং ভূ অর্থনৈতিক বাস্তবতাকে অস্বীকার করে সেটা আবার করা যাবে না। তো সেই জায়গায় আমি আপনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফরেন রিলেশনসের দায়িত্বে আছেন এবং নেতৃত্ব দিয়েছেন। আপনার কাছে আমি একটু বুঝতে চাই যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এই যে বর্তমান বিশ্ব বাস্তবতা কী হওয়া উচিত আসলে, এবং আর সাম্প্রতিক কিছু ইস্যু যদি আমি টানি, আজকে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সমস্যা, সেখানে ইচ্ছে হোক অনিচ্ছায় হোক বাংলাদেশের প্রসঙ্গটা অনেকে বুঝে হোক না বুঝে হোক জড়িয়ে পড়বার একটা প্রবণতা দেখা যাচ্ছে। সেখানে বাংলাদেশ আসলে কী রোল প্লে করা উচিত? মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের রোলটা কী হবে? যে রোহিঙ্গা ইস্যু, প্রধান উপদেষ্টা আশা ব্যক্ত করছেন যে আগামী তারা রোহিঙ্গারা মিয়ানমারে গিয়ে করবে, কিন্তু বাস্তবতা কী বা সেখানে আমরা যথেষ্ট অ্যাক্ট করতে পারছি কিনা? দুটো প্রধান ইস্যুই আমি আপনার কাছ থেকে একটু বুঝতে চাই যে আপনি কীভাবে দেখেন এবং সামগ্রিকভাবে ফরেন পলিসিটা আসলে কী হওয়া উচিত।
আপনি চীন ভারতকে কিভাবে ব্যালেন্স করবেন, আপনি চীন যুক্তরাষ্ট্রকে কিভাবে ব্যালেন্স করবেন? আমাদের মতো একটা দেশ স্ট্র্যাটেজিক্যালি যেখানে আছি এবং আমাদের দেশের সাইজ অফ দ্য ইকোনমি সব কিছু মিলিয়ে আমাদের বিএনপি কিন্তু সবসময় এটা করে আসছে আগে থেকে, সেটা হচ্ছে মাল্টিল্যাটারালিজম। আমরা কোনো দেশকেন্দ্রিক পলিসি করা আমাদের জন্য সম্ভব হবে না। উই শুড বি ওপেন টু অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। যার সাথে আমাদের পররাষ্ট্রনীতির মধ্যে যাদের কাছ থেকে যাদের সাথে সম্পর্ক রেখে বাংলাদেশের দেশ এবং দেশের মানুষের যে আমাদের বেনিফিট আসবে, আমাকে সেই জায়গায় যেতে হবে। এই জন্য আমাকে মাল্টিল্যাটারাল ভিউজটা আমাকে কন্টিনিউ করতে হবে। চাইনার সাথে আমাদের যে জায়গাগুলোতে স্ট্রেংথ আছে, কম্পারেটিভ অ্যাডভান্টেজ আমাদের যেটা আছে এটা আমরা ব্যবহার করতে হবে। চায়নার সাথে যত বিনিয়োগের যে বিষয়টা করতে হবে। ইকুয়ালি আমেরিকার বেলাও তাই, ইউর বেলায়, প্রত্যেকটা রাষ্ট্রের বেলায়, যুক্তরাজ্য, সবগুলো দেশের সাথে আমরা ওপেন থাকতো। আমরা কোনো দেশকেন্দ্রিক পলিসি করা ঠিক হবে না। বিগত দিনে আমরা দেখেছি আমাদের দেশকেন্দ্রিক পলিসি করে সেটা আমাদের অর্থনীতিতে লাভও হয় না, রাজনীতিও ধ্বংস হয়েছে এবং বাংলাদেশ আজকে এখানে এসে দাঁড়িয়েছে। কোনো দেশকেন্দ্রিক আমরা যেতে পারবো না। আমাদের সকলের সাথে সুসম্পর্ক রাখতে হবে। সুসম্পর্ক রেখে যাদের সাথে যেখানে আমাদের মিউচুয়াল বেনিফিট থাকবে, পারস্পরিক আমাদের সুযোগ সুবিধা, আমাদের দেশের আর্থিক উন্নয়নে আমাদের যেটা পাওয়ার, সেটার ব্যবস্থা আমাদের থাকতে হবে। আমরা এখানে প্রায়োরিটি সেট করে কোথাও যাওয়ার দরকার তো নেই। আমার দেশের জন্য যেখান থেকে যা করার যতটুকু সুযোগ নেওয়ার আমাকে নিতে হবে সেটা, এবং আলটিমেটলি বাংলাদেশের ইন্টারেস্টে, বাংলাদেশের মানুষের ইন্টারেস্টে করতে হবে। এমনিতে আবার একটু রাজনৈতিক প্রসঙ্গে যাই। একটা দাবি আছে যে বিশেষ করে এনসিপি এবং তাদের সমর্থক গোষ্ঠীর মধ্য থেকে যে শেখ হাসিনা সহ তার দোসরদের বিচার করা ছাড়া নির্বাচন করা যাবে না। তো এই জায়গায় বিএনপির পজিশন কি? অবশ্যই আমরা তো এ ব্যাপারে কেউ দ্বিমত করবে বিচার ছাড়া নির্বাচন হয় না, ঠিক আছে। তাহলে তো আমরা তো এখানে একটা আলোচনাটা আবার ভিন্ন দিকে চলে যাবে। সেটা হচ্ছে বিচার কি সরকার করবে না বিচার বিভাগ করবে, এটা একটা প্রশ্ন। কারণ আমরা শেখ হাসিনার সময় দেখেছি বিচার করেছে সরকার, বিচার বিভাগের ভূমিকা ছিল সরকারের ভূমিকা ছিল বেশি। তো আমরা কি সেই পথে হাঁটবো নাকি, একটা বিষয়। আর শেখ হাসিনার বিচার চায় না বাংলাদেশে একজন মানুষও নেই, সুতরাং এটা নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নাই। এটাকে সামনে এনে আবার একটা ধোঁয়াশা সৃষ্টি করার কোনো সুযোগ, সবাই বিচার চায়। আর বিএনপি থেকে ক্ষতিগ্রস্ত তো শেখ হাসিনার হাতে আর কেউ হয় নাই, সুতরাং বিএনপিতে আরো বেশি বিচার চাওয়ার কথা এখানে। সুতরাং বিচারটা হচ্ছে আপনার বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আপনি বিচারের উদ্যোগটা নিতে পারেন, যে এদেরকে বিচারের আওতায় আনার জন্য, সমস্ত উদ্যোগ আমাদের দরকার। এবং সেখানে কতটুকু সফল হয়েছে আমি সেদিকে যাব না, সেইখানে তাদের মনোযোগী হওয়া উচিত। কিন্তু বিচার তো করবে বিচার বিভাগ, আর বিচার তো চলমান প্রক্রিয়া, এটা তো চলতে থাকবে। এবং ঠিক আছে, আমরা তো যদি দিনক্ষণ দিয়ে যদি বলি ডিসেম্বরের মধ্যে বিচার করে দিতে হবে, অথবা জুনের মধ্যে, অথবা আগামী, এটা তো অনেকটা ওইরকম হয়ে যায় যে আবার শেখ হাসিনার মতো ওরা যখন বলতো এটার বিচার অতদিনে হয়ে যাবে, সেটার বিচার অতদিনে হবে, তাইলে তো আবার আমাদের ওই যে আমাদের মধ্যে খুদে খুদে সব স্বৈরাচার মনে হয় সৃষ্টি করে গেছে। আমাদের কথাবার্তা এরকমই আমার কাছে মনে হয়। অবশ্যই বিচার শেখ হাসিনার হতে হবে। সে আর তার যে কৃতকর্ম, তার জন্য তো তার বিচার হতেই হবে। এতগুলো মানুষের জীবন নিয়েছে, এতগুলো মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, পঙ্গু হয়েছে, এতগুলো মানুষের জীবন ধ্বংস হয়ে গেছে। 60 লক্ষ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অনেকে একেবারে সর্বহারা হয়ে গেছে। মানে অনেকের পরিবারের সদস্যরা মৃত্যুবরণ করেছে হার্ট অ্যাটাক হয়ে, আর সহ্য করতে না পেরে। অনেকে তাদের পরিবারের সদস্যরা এখনো খুঁজে পাচ্ছে না। অর্থাৎ এগুলোর বিচার তো না হলে তো আগামী দিনের জন্য তো
আমাদের জন্য এই ক্ষত থেকেই যাবে, এটা তো হতে হবে। আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারবে না পারবে না, আওয়ামী লীগকে ব্যান করা হবে কি হবে না, এই নিয়ে বিতর্ক আছে এবং সেখানেও বিএনপির পজিশন নিয়ে নানা রকমের কথাবার্তা। না, আমাদের অবস্থা সেখানে পরিষ্কার। এখানে ব্যান করা তো বিএনপিরও দায়িত্ব না, অন্য দলেরও দায়িত্ব না। এইগুলোর ব্যান যে কোনো কাউকে যদি আপনাকে বন্ধ করে, যেমন আমরা যখন জামাতে ইসলামকে ব্যান করেছি তারও প্রতিবাদ করেছি তখন। আর এখনো যদি আওয়ামী লীগকে ব্যান করতে, সেটারও তো একটা প্রক্রিয়া আছে। তা আপনি প্রক্রিয়া করেন না, কেউ তো মানা করছে এটা, কিন্তু কেউ তো বলতে পারবে না যে আমি এটাকে ব্যান করে দেবো। ব্যান করতে চাইলে এটারও একটা প্রক্রিয়া আছে। এটা তো এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আপনি কাউকে ব্যান করবেন না, তাই না? আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার ইস্যু, আওয়ামী লীগ যদি ব্যান না হয়, আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, আমার মনে হয় না বাংলাদেশে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের মতো অবস্থা আছে, সেটা আমি মনে করি না। আওয়ামী লীগ সেই অবস্থায় আছে আমি তো মনে করি না। তারা যে বাংলাদেশের মানুষের সম্মুখীন হতে পারবে নির্বাচনে, তারা যে তাদের সেই ক্ষমতা আছে আমি তো মনে করি না। জনগণের সাথে তারা জনগণের সম্মুখীন হওয়ার মতো মনোবল, তার নৈতিক অবস্থা সবকিছু তাদের আজকে অনুপস্থিত। সুতরাং আওয়ামী লীগের কোনো আদেশ দিয়ে তাদেরকে নির্বাচনের বাইরে রাখা বা এটা তো আবার প্রক্রিয়ার ব্যাপার, যেটা আপনি আইয়ুব খানের সময় ওটা কি বলে, কি একটা অর্ডার দিয়ে কতগুলো রেগুলেশনের মাধ্যমে বলেছিল এর মধ্যে যারা পড়বে, ভুলে গেলাম আমি টার্মটা, যে ওই নির্দেশ এর মধ্যে যারা, এই ফ্রেমওয়ার্কের মধ্যে যারা পড়বে, যাদের বিরুদ্ধে পাওয়া যাবে তারা নির্বাচন করতে পারবে না। তো সেটাও আলোচনার বিষয় হতে পারে, আলোচনা করা যেতে পারে। আর আবার কোনো অসুবিধা নেই। আমার আওয়ামী লীগের ফিরে আসাটা কেউ বাংলাদেশে স্বাগত জানাবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। তো এটা নিয়ে আমরা রাজনীতি না করে আমরা বলতে, আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আজকে বাংলাদেশের, আপনি যতক্ষণ পলিটিক্যাল স্টেবিলিটি আনতে না পারবেন তত বেশি আওয়ামী লীগ এটা সবচেয়ে বেশি সুযোগ গ্রহণ করবে। কিন্তু আওয়ামী লীগ যারা এই সুযোগটা সৃষ্টি করে দিতে চায়, যে পলিটিক্যাল স্পেসটা আপনি নির্বাচনকে যত বিলম্বিত করবেন, তারা সেই স্পেসটা ব্যবহার করবে আপনার বিরুদ্ধে। যেই মুহূর্তে বাংলাদেশের মানুষ তাদের ভোটে নির্বাচিত সরকার গঠিত হবে, এই সমস্ত শক্তি স্পেস কমে আসবে আস্তে আস্তে। এবং যে কোনো অপশক্তির কিন্তু একটা নির্বাচনী প্রক্রিয়াতে যখন থাকে, একটা গণতান্ত্রিক অর্ডারে যখন একটা দেশ থাকে, তাদের স্পেস তত বেশি কমে আসে। এবং আমাদেরকে সেদিকে মনোযোগী হওয়া উচিত। একটা ধারণা বিএনপির প্রতিষ্ঠার পর থেকেই ছিল যে বিএনপি একটা রাইট উইং পলিটিক্যাল ফোর্স বা পলিটিক্যাল পার্টি অর প্ল্যাটফর্ম, কিন্তু গত 2-4 বছর একটা ধারণা তৈরি হয়েছে অনেকের মধ্যেই যে বিএনপি আসলে একটা উদার মধ্যপন্থার গণতান্ত্রিক রাজনীতি করতে চায়, একটা লিবারেল ডেমোক্রেটিক ফোর্স হিসেবে নিজেকে এবং একটা মধ্যপন্থা রাজনীতি করতে চায়। আপনি কি মনে করেন, মানে এটা মানুষের ধারণা ঠিক আছে, বিএনপি সেটাই করতে চায় না, অবশ্যই ব্যত্যয় বিচ্যুত বা ডান বাম এরকম কোনো প্রবণতা আমরা দেখতে পাই? আমরা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমরা সেটা বারবার বলে আসছি, এবং এটাই বিএনপির রাজনৈতিক দর্শন, ভাবনা, চিন্তা। এবং এত বৎসর এত উত্থান পতনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি আমাদেরকে, বিশেষ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে একটা পরিবর্তন আসছে, বিশাল পরিবর্তন, ট্রান্সফরমেশনাল চেঞ্জ, এইটা যারা ধারণ করতে পারবে না, যারা অনুধাবন করতে পারবে না, ধারণ করতে পারবে না, তাদের জন্য বাংলাদেশের রাজনীতি আগামী দিনে কঠিন হবে। এবং বিএনপি এটাকে সম্পূর্ণভাবে পুরোপুরিভাবে ধারণ করে। এবং এই জন্য বাংলাদেশের রাজনীতিতে সংস্কারের পাশাপাশি আপনি রাজনৈতিক সংস্কৃতি যদি বদলাতে না পারেন, যেটা আমি আগে বলেছি, পরস্পরের প্রতি আপনার ভিন্ন মত থাকা সত্ত্বেও সম্মানবোধ থাকতে হবে। যে এত সব মতামত, আমি কিন্তু কারোর প্রতি অসম্মান দেখাতে চাই না, আমরা মতামত দিতেই পারে, কিন্তু তার ভিন্ন মতটা আমি সম্মানের সাথে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। এবং আমাদের মধ্যে টলারেন্স তো থাকতে হবে। আমাদের জন্য এই সংস্কৃতি যদি আমরা বদলাতে না পারি, আমরা যতই সংস্কার করি আমরা কিন্তু আবার বিপদে পড়ব। বিএনপি কি আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে বড় ধরনের
পরিবর্তন আনতে হবে, আমরা কথা বলতে মানে হবে, আপনি বলছেন, আমাদের সংলাপ হতে হবে। আপনি বলছেন যখন ক্ষমতায় নেই, ক্ষমতায় গিয়ে এগুলো আপনারা চর্চা করবেন কিনা সেটাই একটা বড় প্রশ্ন, যে নিজেরা ক্ষমতায় থেকে যা করেছেন সেখানকার শিক্ষা, বিদায়ের শিক্ষা এবং আওয়ামী লীগের থেকে যে শিক্ষা পাওয়া গেল তার বিদায়ের শিক্ষা। আমি তো বলছি যারা ধারণ করতে পারবে না, একটু আগে যেটা আমি বলেছি, এই যে বনজগতে যে পরিবর্তন আসছে, যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা জেগেছে, যারা এটা ধারণ করতে পারবে না তাদের আগামী দিনের রাজনীতি কঠিন হয়ে যাবে। আপনাকে আমরা নানা ভূমিকায় দেখেছি, একজন রাজনীতিক, একজন অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, এগুলো নিয়ে আপনি দীর্ঘদিন কাজ করছেন, পররাষ্ট্র বিষয়ক নানা দায়িত্ব পালন করেছেন, কাজ করছেন। সামনে নির্বাচন হলে, নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় যাবে, সাধারণভাবে পারসেপশন যে বিএনপি হয়তো ক্ষমতায় যাবে, গেলে আপনি কোন জায়গায় কমফোর্ট ফিল করবেন কাজ করতে, অর্থনীতি না পররাষ্ট্র না অন্য কিছু? আমার ব্যক্তিগত আমার প্রেফারেন্স তো ম্যাটার করে না, এটা হচ্ছে আমরা যখন আগ্রহ বা কমফোর্ট জোন থাকে না, এটা আমাকে প্রথমে দায়িত্ব নিতে হবে, এটারও কোনো বিষয় নাই। এখানে আমি দায়িত্ব না নিয়েও রাজনীতি করা যায়, কোনো দায়িত্ব না নিয়ে রাজনীতি করা যায়। এখানে আমার কথা হচ্ছে, যখনই যে দায়িত্ব আমার দল থেকে দেওয়া হবে আমি চেষ্টা করি সবসময় সেটা পালন করার জন্য, এখনও চেষ্টা করি। ভবিষ্যতেও আমাকে কোনো মন্ত্রিত্ব দায়িত্ব দিতে হবে এমন কোনো কথা নেই, তার বাইরেও তো অনেক কাজ আছে। আর যখনই যে দায়িত্ব দেবে আমার জন্য কোনো অসুবিধা নেই, কারণ আমি সব জায়গায় কমফোর্ট ফিল করি। একজন রাজনীতিবিদের তো অলরাউন্ড সব কিছু বোঝার ক্ষমতা থাকা উচিত, আমি মনে করি বোঝার ক্ষমতা থাকা উচিত। খালি ফাইন্যান্স আর ফরেন তো না, বাংলাদেশের প্রত্যেকটি এরিয়াতে আমাদের অবদান রাখার সুযোগ আছে। সুতরাং আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, যখনই রাজনীতিতে যাকে যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালন করার মতো প্রস্তুতি রাখতে হবে। আমরা একেবারে শেষের দিকে, জাস্ট আপনি দর্শকদের উদ্দেশ্যে 2 মিনিট সময় আপনার জন্য, দর্শকদের জন্য, সরকারের জন্য, আপনার সহকর্মীদের জন্য কোনো কিছু বলবার থাকলে আপনি বলতে পারেন। আমি একটা কথাই বলবো, যা বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন আসছে বিশাল, আমাদেরকে ধারণ করতে হবে, আমাদেরকে অনুধাবন করতে হবে, আমাদেরকে সেইভাবে প্রস্তুতি নিয়ে আগামী দিনের রাজনীতির চিন্তার মধ্যে সেটা রাখতে হবে। এবং একটা ছোট্ট প্রশ্ন করি, যে 31 দফা আপনাদের, আপনি কি মনে করেন যদি এবার ক্ষমতায় যান, আপনার 31 দফার কত দফা আসলে শেষ পর্যন্ত পূরণ করতে পারবেন অঙ্গীকার? কারণ একটা অভিযোগ আছে যে ক্ষমতায় গিয়ে আসলে ইশতেহার উল্টে পাল্টে দেখে না রাজনৈতিক দলগুলো, অঙ্গীকার একসময় 3 জোটের রূপরেখা ছিল, ক্ষমতায় গিয়ে কেউ আসলে সেগুলো চর্চা করেনি, অনেক অঙ্গীকার করেছে, অঙ্গীকার রক্ষা করেনি। একটা ধারণা আমরা পেতে পারি যে কতটুকু হলে আপনি খুশি হবেন বা মনে করবেন যে আসলে কমিটমেন্ট। এখানে আমি একটু বলি, এখানে আমার হাতে 1-1.5 মিনিট সময় আছে, সে কারণে প্রশ্নটা করলাম। 31 দফাটা কিন্তু হচ্ছে ওইভাবে অফ দ্য কাফ কিছু, আপনারা বলেছেন যে এটা ফ্লেক্সিবল না, এটা একটা প্রসেসের মাধ্যমে আসছে, এটা দীর্ঘ প্রসেস। প্রথমে ভিশন 2030 দিয়েছি আমরা 6-7 বছর আগে, এরপরে পরবর্তীতে আবার জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে আমরা 27 দফা দিয়েছি, এবং আবার আমাদের সাথে যুগপৎ আন্দোলনে যারা, স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ছিল তাদের মতামতের পরিপ্রেক্ষিতে 31 দফা আসছে। সুতরাং এটা কিন্তু বিএনপির একা কোনো সংস্কার প্রস্তাব না, এটা অনেকগুলো, প্রায় এখন 42টা দলের মতো আছে, এবং আমাদের সাথে এখন আরো অনেকে যোগ দিচ্ছে, 50 দলের মতো হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু সকলের প্রত্যাশা যে আমাদের 31 দফা পরিপূর্ণভাবে পালন করতে হবে। এবং আপনি কোনো সময় দেখেন না যে কোনো দল একটা কথা বলে পরে গ্রামে গ্রামে গিয়ে, ডিস্ট্রিক্টে গিয়ে, থানায় গিয়ে 31 দফা প্রচার করছে। কোনো দল এটা বাংলাদেশে কোনো সময় করেনি। দেখবেন প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় বিএনপির 31 দফা গ্রামে গঞ্জে আমরা নিয়ে যাচ্ছি। জনগণের কাছে 31 দফাটা আমরা গ্রহণযোগ্য করার চেষ্টা করছি। আগামী নির্বাচনে জনগণ যাতে আমাদেরকে 31 দফার ভিত্তিতে ভোট, আমাদেরকে তাদের প্রার্থীতে জয়ী করার চেষ্টা করবে। এবং আমরা শুধু যে 31 দফাকে সামনে নিয়ে আসছি তা না, আমাদের কমিটমেন্টটা কিন্তু আমরা প্রত্যেক দিনেই বলতেছি, এটাকে জনগণের কাছে নিয়ে যাচ্ছি। সাথে সাথে তারেক রহমান সাহেব যেটা করেছেন, উনি আরেকটা এর সাথে এটা বাস্তবায়নটাও নিয়ে আসছেন। উনি যে বলছেন 31 দফার আমরা নির্বাচনের পরে যদি জয়ী হয় তাহলে আমরা জাতীয় সরকারের মাধ্যমে যাদেরকে নিয়ে 31 দফা আমরা করেছি, কি বলে 31 দফা প্রণয়ন করেছি, তাদেরকে নিয়ে আমি বাস্তবায়ন করতে চাই। তো আমরা কিন্তু বাস্তবায়নের পার্টটাও কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছি। এরপরে যদি আমরা ফেল করি
তাই জনগণ সিদ্ধান্ত নেবে। সদিচ্ছার কোনো ঘাটতি থাকবে না মনে করছেন? প্রশ্নই তো, কারণ আমি তো বলছি এটা প্রসেস, এটা কিন্তু অন্যান্য দফার মতো না, এটা কিন্তু একটা লম্বা প্রসেসের মাধ্যমে অনেক কিছু আমরা চিন্তা ভাবনা করে ডিবেট করে নিজেদের মধ্যে বিতর্ক, বিভিন্ন দলের মধ্যে বিতর্ক, সুতরাং এই জায়গাটা এমনি আসা হয় নাই। এবং এটা এই কমিটমেন্ট এত স্ট্রং যে আমরা জনগণের কাছে গ্রামে গঞ্জে নিয়ে যাচ্ছি, এত স্ট্রং কমিটমেন্ট। সুতরাং আমাদের সংস্কার প্রস্তাব 31 দফা আমরা পরিপূর্ণভাবে, আমি রিপিট করতেছি, পরিপূর্ণভাবে পালন করতে। অনেক অনেক ধন্যবাদ মিস্টার আমির খসরু মাহমুদ চৌধুরী। দর্শক, কথা বলছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, এবং তিনি তার কথার মূল কথা হচ্ছে যে দেশের রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করতে হবে, এবং সেটা করবার জন্যই একটি নির্বাচন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশের জন্য জরুরি। এবং সেটা না হলে, অর্থাৎ জনগণের প্রতিনিধিরা রাষ্ট্র ক্ষমতায় না থাকলে দেশে স্থিতিশীলতা আসে না, না রাজনৈতিক না অর্থনৈতিক। এবং একই সঙ্গে তিনি আশা ব্যক্ত করছেন অতীত অভিজ্ঞতার আলোকে এবং নিকট অতীতের অভিজ্ঞতার আলোকে যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা ব্যাপক বিপুল পরিবর্তন সাধিত হবে, এবং আমাদের মনস্তত্ত্বেও আসলে অনেক বড় পরিবর্তন তার আকাঙ্ক্ষার মধ্যে আছে, এবং আমরা সেটা করব বলেই তার ধারণা। তারা তো নিজেরা, যারা রাজনৈতিক নেতৃত্বে আছেন, সেটা করতে চানই। সাধারণভাবে নাগরিকদের মনস্তত্ত্বে একটা বড় পরিবর্তন আনতে হবে, এবং সেটা আসবে বলে তার ধারণা। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।